বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এবং আমার ডানে আছেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার কামরুজ্জামান রতন, যেটা দেখা যাচ্ছে এখন সর্বশেষ যে একমাত্র সরকার অন্তত মুখে কেউ সবাই না হলেও এবং বিএনপি ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে যথেষ্ট আশাবাদী। আমার প্রশ্ন হচ্ছে যে নির্বাচন বলতে আসলে আমরা কি বুঝি, কী ধরনের নির্বাচন আমরা চাই এবং সেই সঙ্গে আসলেই নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে, কি কারণে মনে হচ্ছে বিএনপি মনে করছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। আর সেই সঙ্গে একটু জাস্ট বলতে সুবিধা হবে আপনার সেই জন্য প্রশ্ন করে, মানে বিএনপিও কি আওয়ামী লীগের মতো আমিরামি টাইপ নির্বাচনই চায় কিনা? জিল্লুর ভাই আপনি এবং সেলিম ভাইকে ধন্যবাদ। আমার মনে হয় বিএনপি একটা দল আর একটা অন্তর্বর্তীকালীন সরকার দুটো জিনিস। রাজনৈতিক দল হিসাবে বিএনপির পাশাপাশি অপরাপর যে দলগুলো আছে তারা এক এক আঙ্গিকে মানে তাদের নিজস্ব আঙ্গিকে নির্বাচনটা চাবে, কিন্তু বিএনপি কীভাবে চাবে, জামাত ইসলাম, এনসিপি তারা কীভাবে চাবে, বিএনপি আশাবাদী হবে। আর এই অন্তর্বর্তীকালীন সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা দৃঢ় প্রতিজ্ঞ একটা জাতির কাছে। তো আমি বিএনপির চাওয়া পাওয়ার সাথে এই গভর্নমেন্টটা কতটুকু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, যেটা মানুষ আসলেই চাচ্ছে, যেটা 15 বছর আমরা দেখিনি, সেইটা অনুষ্ঠানের ব্যাপারে কন্ডাক্ট করার ব্যাপারে গভর্নমেন্ট কতটুকু সিরিয়াস এবং গভর্নমেন্টের কাজের মধ্যে দিয়ে বাস্তবতা আমি কতটুকু দেখব। সেই ক্ষেত্রে বিএনপি যেটা অন্ততপক্ষে এখন যে জায়গায় এসে মানে আমাদের প্রত্যাশার জায়গা, আমরা ফেব্রুয়ারিতে চাচ্ছি, রোজার আগে চাচ্ছি, এটা অলমোস্ট সেটেল। এই প্রশ্নে বিএনপিও মেনে নিয়েছে, এই সরকার তারও দৃঢ় প্রতিজ্ঞ। এবং বিশেষ করে এই গভর্নমেন্টের যে প্রেস সেক্রেটারি এবং আসিফ নজরুল ওনারা যেভাবে বলেছেন কোনো ব্যত্যয় হবে না, এই লিমিটটাকে এই সময়ের ব্যত্যয় আর ঘটবে না। কিন্তু বাস্তব অবস্থায় আমরা যেটা দেখছি, সবচেয়ে যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য মানুষ এমন একটা রাষ্ট্রে বাস করবে যেখানে তার ন্যায় বিচার এবং ন্যায্যতার মধ্যে সমাজে বাস করবে। আমার মনে হয় আইন শৃঙ্খলার ব্যাপারে যেটা নির্বাচনের সবচেয়ে বেশি পূর্ব শর্ত, আইন শৃঙ্খলাটা একেবারে ল অ্যান্ড অর্ডার বলতে যেটা মানুষের আস্থার জায়গা, মানুষের চলাফেরার যে নিরাপত্তার যে জায়গাটা, এবং শেষ পর্যন্ত ভোটের রাজনীতিতে আরও এখানে অনেকগুলো সাব ফ্যাক্টরস ইলমোটিভ নিয়ে কিন্তু অনেক কাজগুলো করবে, কিন্তু সবগুলিকে এই সরকার কিভাবে এটাকে ফেস করবে সেই লেশমাত্র কিন্তু এটা দেখছি না। সেটা বিভিন্ন জায়গায় এটা কি যারা বর্তমানে দায়িত্ব তারা এটা কি পূর্ব পরিকল্পিত না, এটা কেন তারা এটাকে কন্ট্রোল করতে পারছে না, এর দায়িত্ব তো বিএনপির না বা কোনো রাজনৈতিক সংগঠনের না। রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করবে, কিন্তু আইনের প্রয়োগ এবং যেখানে মব জাস্টিস যেটি আমি বলি কিন্তু এটা করবে, কিন্তু রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করবে এটাও যেমন ঠিক, আবার সরকারের বাইরে থাকা রাজনৈতিক দলগুলো সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিবে, সমালোচনা করবে, চাপ প্রয়োগ করবে, সেটাও কিন্তু রাজনৈতিক দলের দায়িত্ব। আমার তো মনে হয় সেখানে চাপ প্রয়োগের ক্ষেত্রে মানে বিএনপি তো ভুল করছে। বেশ বলা তো একটা রাজনৈতিক দলের কাজ না। আমরা তো যেমন সাংবাদিকদেরও কাজ না, ভুলগুলো তো আমরা ভুলই বলতেছি। আমার মনে হয় ইদানিং কালে বলছেন না, আপনারা আগে বলতেন এখন আর বলছেন না। সেটা আপনি জিল্লুর ভাই যদি আপনি বলেন, আপনি অবশ্যই বিজ্ঞ এই রাস্তায়। না বিজ্ঞ না, আমি তথ্য প্রমাণের ভিত্তিতে বলছি। সেটা বলতেছি হয়তো 13 জুনের পরে এরকম কোনো আভাস বা এরকম কোনো আমাদের কথার মধ্যে দিয়ে আমরা এই যে বেশ যেটা বলে যাচ্ছি, আমার মনে হয় এটাতে ভুল হবে। কারণ এই গভর্নমেন্ট যতদিন পর্যন্ত কার্যকরীভাবে আমরা ভিজিবলি না, আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে হ্যাঁ নির্বাচনটা করাতে পারলো, ওই দিন আমরা বেশ তাদের কথার সাথে কাজের যে মিল, এবং আমরা ওইখানে এই গভর্নমেন্টকে আমরা শ্রদ্ধা করব, আমরা সাধুবাদ জানাবো। কিন্তু আমার মনে হয় 13 জুনের পরে আমরা তাদেরকে যখন আপনার সাথে আমার একটা সমঝোতা হবে, সেইখানে আমি আপনাকে ওই পরিমাণে একটা মানে ডিসরেসপেক্টের জায়গায় আমি নিতে চাচ্ছি না, বা আপনাকে আমি সব কিছুতে বিরোধিতা করবো। আপনার সাথে কথা বলার পরে আমি আমার দায়িত্ববোধের ক্ষেত্রে এবং আমি জনগণের কাছে আমার দল এবং আমার যে
একটা আস্থা এবং আপনাকে মানে এই গভর্নমেন্টকে স্মুথভাবে চলতে দেওয়ার জন্য যতটুকু আমার বলার বা সহযোগিতা করার দরকার সেটা বিএনপি করে যাচ্ছে। বাট এই গভর্নমেন্টকে একেবারে অল আউট তাকে অন্ধভাবে সাপোর্ট বিএনপি করছে না। জিল্লুর ভাই, আপনাকে আমি বলতেই চাচ্ছি যে আমরা যৌক্তিকভাবে এবং যেগুলো মানুষ চাচ্ছে না সেটা আমরা চাচ্ছি না, যেটা আবার মানুষ এবং দলগুলো যেটা চাচ্ছেন একটা সুষ্ঠু নির্বাচন এবং সার্বিকভাবে একটা রাষ্ট্র সঠিকভাবে চালাবার জন্য যেই ধরনের পদক্ষেপগুলো নেওয়া উচিত, আমার মনে হয় সবচেয়ে বেশি যে আমরা ফেল করছি সেটা হলো আইন প্রয়োগকারী সংস্থা। এবং এই কারণেই রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে যে এখন যে মব বলেন, বিভিন্ন মানুষের যে সমাজে রাষ্ট্রে বসবাস করতে যে একটা আস্থাহীনতা এবং ভয়ের যে সংস্কৃতি চালু হয়েছে, যে অনেকে এখন বলে কি রাত্রেবেলা কোথাও বের হবেন না, কারণ কি অজানা একটা আশঙ্কার মধ্যে আমি একটা মানে একটা বিপদগ্রস্ত হব। এই অবস্থা তো যেখানে আমি যদি আপনার কথা ভুল না বুঝে থাকি, যেখানে মব সংস্কৃতি থাকে, মানে শেখ হাসিনা তো এক রকমের ভয়ের রাজত্ব, ভয়ের সংস্কৃতি তৈরি করেছিলেন, কিন্তু অভ্যুত্থানের পরেও তো পরিস্থিতি একই রকম দাঁড়ালো অন্যভাবে, এবং যেখানে মব থাকে সেখানে কি ভালো ভোট হয়? হতে পারে। এই মবের তো কোনো স্বীকৃতি কেউই কখনো দিচ্ছে না, কিন্তু আমার দল বলেন কোনো দলই কিন্তু মবকে জাস্টিফাইড করতেছে না, কিন্তু সরকার তো আবার মব হচ্ছে সেটাও বলছে না। সরকার বলছে এটা এক ধরনের প্রেশার গ্রুপ এবং তারা আগে সাফার করেছে, সো এটা তাদের এক ধরনের প্রতিক্রিয়া। তাদের সরকার কি এখন যাই বলে জনগণের কাছে এই সরকারের সেই আস্থার বিশ্বাসের জায়গায় জনগণকে এই সরকারকে রেখেছে? আমার তো মনে হয় না। জনগণ রাখেনি, বিএনপি তো রাখছে বলে মনে হচ্ছে। এটা আমার কাছে আপনি কি কারণে বা না, আমি খবর পড়ে কথাবার্তা শুনে যেগুলো না, আমার মনে হয় না যে গভর্নমেন্ট যেগুলো আসলে যেটা গভর্নমেন্ট যেটা করতে চাচ্ছে যেটা খারাপ, আমার জাতীয়তাবাদী দল সেই খারাপটাকে খারাপই বলতেছে এবং এটা থেকে সংশোধন হওয়ার জন্য আমার সরকার কিন্তু বল প্রয়োগ এবং চাপ প্রয়োগ করেই যাচ্ছে আর কি। সেইখানে আমার দল বোধ হয় এই সরকারকে ছাড় দিচ্ছে। থ্যাংক ইউ মিস্টার সাদাত হোসেন সেলিম। মিস্টার কামরুজ্জামান রতন বড় রাজনৈতিক দল করেন, বড় রাজনৈতিক দলের নেতা হিসেবে বললেন, কিন্তু দলের সাইজ যাই হোক না কেন আপনার অভিজ্ঞতা একটু ওনার চাইতে ব্যক্তিগত অভিজ্ঞতা ভিন্ন, কারণ আপনি গত 2 মাসেরও বেশি সময় ধরে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করছেন। আপনি প্রধান উপদেষ্টা যখন একটু বড় পরিসরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেন সেখানে যাবার সুযোগ হচ্ছে। সো ওনাদের মাইন্ডসেট, ওনাদের অ্যাক্টিভিটিস, এগুলো দেখে আপনার কি মনে হচ্ছে যেটা বিএনপি যেমনটা আশাবাদী ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা হবে? একই সঙ্গে আমি বলেছি যে এই নির্বাচন কি সেই আমিরামি টাইপ নির্বাচন কিনা সেটাও একটা প্রশ্ন, কারণ নির্বাচন তো হতেই পারে, ভোটারবিহীন নির্বাচন বাংলাদেশের মানুষ বেশ কয়েকবার দেখেছে। সো সেরকম নির্বাচন তো করতেই পারে। আপনি কি দেখেন আসলে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচককে। আপনার আসলে এখন আমরা যে প্রশ্নটা মাঠ পর্যায়ে আমাদেরকে সবাই করছে যে আসলে নির্বাচন কি হবে কিনা বা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা, অর্থাৎ নির্বাচন নিয়ে কিন্তু একটা শঙ্কা এবং নির্বাচন নিয়ে এক ধরনের ধোঁয়াশে পরিবেশ কিন্তু এখনও কাটেনি। এটা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করবে। তো ফেব্রুয়ারি মাসে নির্বাচন করলে সরকার প্রধানের পক্ষ থেকে এপ্রিল মাসে কেন নির্বাচন করার মানে সিদ্ধান্তটা আসলো? সেটা হচ্ছে উনি বলেছেন সমঝোতার পরে। না, সেটা প্রথমেই তো ফেব্রুয়ারিতে নির্বাচনটা দিতে চান নাই, এটা সমঝোতার মাধ্যমে নির্বাচনটা একটু এগিয়ে এনেছে এবং প্রায় সমস্ত রাজনৈতিক দলগুলোই কিন্তু রমজানের আগে অথবা ডিসেম্বরে নির্বাচন দাবি করেছে। কিন্তু বিভিন্ন কার্যকলাপে এক ধরনের শঙ্কা এবং নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্নমুখী তৎপরতা এবং বিভিন্ন রকমের আপনার দাবি ইত্যাদি প্রশ্নে তো নির্বাচন যেটা হলো অনিশ্চিত অবস্থার মধ্যে দিয়ে পতিত হচ্ছে। আর আপনার সরকারের কাছে আমরা তো বরাবর যত সরকারের কাছে দেখা হয়েছে ততবারই বলেছি যে আসলে ইতিহাসের দুর্বলতম সরকারকে নেতৃত্ব দিচ্ছেন ডক্টর ইউনূস সাহেব। ডক্টর ইউনূস সাহেবের সামনেও বলেছি এবং ওনার সাথে যতবারই দেখা হয়েছে ততবারই কিন্তু ওনার উপদেষ্টা মণ্ডলীকে একটু ঢেলে সাজাতে বলেছি। উনি কী কারণে গোধরে বসে আছেন আমি বুঝি না। যেমন আপনার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যিনি দায়িত্বে আছেন তিনি সেই স্বরাষ্ট্র উপদেষ্টার আপনার পরিবর্তনটা প্রায় সবাই চায়, একদম ধরতে সবাই চায়। এটা নিয়ে মিটিং হয়েছে, মিছিল হয়েছে, ঘেরাও হয়েছে, কিন্তু উনি কিন্তু এই ব্যাপারে কোনো কর্ণপাত করছেন না। এবং একটা সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে কিন্তু প্রশাসনের যেমন আন্তরিকতা থাকতে হবে, তেমনি আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা অনেক বেশি থাকতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা এই মুহূর্তে প্রশ্নের সম্মুখীন। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে নৈতিকতার দিক দিয়ে কোনো পরিবর্তন হয়নি, তাদের ইমেজের কোনো পরিবর্তন হয়নি এবং তাদের আচরণগত কোনো পরিবর্তন হয়েছে কিনা আমাদের ধারণা নেই। বরঞ্চ তারা মানে কাজের প্রতি তাদের অনীহা এবং আপনার
আইন শৃঙ্খলাকে উন্নত করার ব্যাপারে তাদের দৃঢ় প্রতিজ্ঞ, এই ধরনের কথা মনে হয় না। মাঝে মাঝে দু একজন বলার চেষ্টা করলেও কিন্তু এটা হচ্ছে না। ইদানিংকালে কিন্তু মানে চুরি, ছিনতাই, রাহাজানি, আপনার লুণ্ঠন এগুলো অনেক অনেক বেড়ে গেছে। আমাদের শহীদরা সবসময় মানে পরামর্শ দিচ্ছে, যাকে চিনি তিনিও পরামর্শ দিচ্ছেন, যাকে চিনি না তিনিও পরামর্শ দিচ্ছেন, প্লিজ একা চলাফেরা করবেন না, রাতে বেরোবেন না, সাথে মানুষ রাখবেন। তো এই ঘটনাগুলো কিন্তু অতীতে হয়নি, অতীতে কখনো এইভাবে বলে নাই। তো সে কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে সরকার আসলে ফাংশনাল না। এটা শুরু থেকে ডে ওয়ান থেকে আমরা বলেছি, উপদেষ্টা মণ্ডলী যেদিন গঠন করেছে তারপর দিন থেকে লাগাতার হয়ে বলে যাচ্ছি, টক শোতে বলে যাচ্ছি, মিটিংয়ে বলে যাচ্ছি, সেমিনারে বলে যাচ্ছি, উপদেষ্টা মহোদয়ের সামনে বলে যাচ্ছি, উনি কিন্তু এই পরিবর্তনটা করছেন না। প্রধান পরিবর্তনটা করা দরকার আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কিছু শক্ত করা। আর নির্বাচনের প্রশ্নে আমরা গত 15 বছর বা 17 বছর আমরা কিন্তু একটা দাবির উপরেই আমরা ছিলাম যে তুল্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন। তো জাতীয় সংসদ নির্বাচনের তো জাতীয় সংসদে যেভাবে নির্বাচন হওয়া সেইভাবেই নির্বাচন হয়েছে। 2024 সালেও আমরা দেখেছি যে নির্বাচনের পদ্ধতিগত প্রশ্নে কোনো দল কিন্তু কোনো কথা বলেননি। কিন্তু ইদানিং দেখছি যে মানে 2-3টি রাজনৈতিক দল আপনার পদ্ধতিগত পরিবর্তনের জন্য বেশ মানে খুব জোরসোরে কথা বলছে, যেটার কোনো ভিত্তি নাই, যেটা মানে এটা কি এখন তো ওনারা জুলাই সনদের আইনি ভিত্তি চাচ্ছেন। জি, জামাত তার সর্বশেষ বৈঠকে বলেছে যে পিআর ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন করবার কোনো মানে হয় না। গণপরিষদের নির্বাচন তারা দাবি করছেন এনসিপি এবং অন্যান্যরা। দেখুন আপনার যখন এবং আমরা এটাও যদি ওই ঐকমত্য কমিশনের কার্যকলাপও যদি দেখি যে তারা তো আপনাদের সঙ্গে সনদ নিয়ে কাজ করছিলেন, সনদের পরে এটা বাস্তবায়ন কিভাবে হবে সেটা নিয়েও তারা কাজ শুরু করেছেন, এক্সপার্টদের মতামত দিয়েছেন। যদিও সর্বশেষ সিদ্ধান্ত তারা নিয়েছেন যে সনদটাকে আলাদা এবং বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে তারা আবার আপনাদের সঙ্গে ডায়ালগ করবেন এবং তারপরে দুটো আলাদা সুপারিশ তারা সরকারের কাছে হাজির করবেন। জি দেখুন, এখানে আপনার সংস্কার কমিশনের বিভিন্ন মিটিংয়ের মধ্যে দিয়ে আলাপ আলোচনার মধ্যে দিয়ে অনেকগুলো দাবি উঠে এসছে। তো উঠে আসার পরে কিছু কিছু দাবির ব্যাপারে একদম মানে বড় ধরনের একটা দ্বিমত সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে তারা কিন্তু ব্যাপারটাকে আলোচনার মধ্যে আনে নাই। যেমন আপনার 8টি প্রদেশে বিভক্ত করা, তারপরে যেমন ভোটারদের বয়স 17 বছর করা, তারপরে প্রার্থীদের বয়স 23 বছর করা, এই ধরনের বেশ কিছু আলোচনাকে বাদ দিয়েই তারা কিন্তু 20টি আপনার ঐক্যমতের জন্য 20টি আপনার এজেন্ডাকে সামনে নিয়ে এসে আলোচনা করেছে। এই 20টি এজেন্ডার মধ্যে কিন্তু পিআর পদ্ধতি ছিল না, পিআর পদ্ধতি নিয়ে কোনো আলোচনা হয়নি। অর্থাৎ পিআর পদ্ধতির বিপক্ষে যখন আলাদা আলাদাভাবে রাজনৈতিক দলগুলো আলোচনা করেছে, প্রায় অধিকাংশ রাজনৈতিক দলগুলো এটা পদ্ধতির বিরোধিতা করেছে যে এই মুহূর্তে পিআরের প্রয়োজন নাই, কারণ এটা ঝুলন্ত সরকার, ঝুলন্ত পার্লামেন্ট, পৃথিবীর অনেক দেশের অভিজ্ঞতার আলোকে তারা সেটাকে বাদ দিয়েছে। আমরা প্রায় 24 কর্মদিবসে আপনার পূর্ণাঙ্গ আলোচনার মধ্যে জামাত ইসলামের পক্ষ থেকে 1 সেকেন্ডের জন্য কিন্তু পিআর পদ্ধতি সেখানে উপস্থাপিত করার জন্য বা এজেন্ডা অন্তর্ভুক্ত করার জন্য কিন্তু তারা দাবি করে নেই। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মাঝে মাঝে বলা মানে 2-1বার কথা তারা তো মহাসমাবেশ করে বলেছিল, মহাসমাবেশ করে বলেছে যে পিআর ছাড়া কোনো নির্বাচন না। সেটা তো মাঠের মধ্যে, কিন্তু আমরা যখন আলোচনা টেবিলে বসছি সেখানেও কিন্তু জোরালো কোনো বলে যে এই এজেন্ডাকে আনতে হবে অথবা এই এজেন্ডা ছাড়া আমরা অন্য এজেন্ডা নিয়ে কথা বলবো না, এরকম কিন্তু কোনো কথা বলা নেই। সেটা বলার সুযোগ ছিল যে আপনারা যদি এই এজেন্ডাতে না আনেন তাহলে আমরা অন্য এজেন্ডা নিয়ে কথা বলবো না। এখন পিআরের ব্যাপারটা নিয়ে তারা যেভাবে সামনে নিয়ে আসছে, এতে করে কিছুটা চাপ তো মানে তারা মানে দেবে, কিন্তু আমার মনে হচ্ছে যে অন্যান্য রাজনৈতিক দলসহ আমাদের যারা সুশীল সমাজ বিশেষজ্ঞ, নির্বাচন বিশেষজ্ঞ, তারাও বলছে যে পিআর পদ্ধতি বর্তমানে বাংলাদেশে এটা অ্যাপ্লিকেবল না, কারণ আসলে কোনো সরকারই আপনার সংখ্যাগরিষ্ঠতা পাবে না, এতে করে একটা ঝুলন্ত সংসদ হবে এবং সকাল বিকাল আপনার পরিবর্তন হবে, যেটা নেপালে হচ্ছে, যেটা ইতালিতে হয়েছে, যেটা সুইডেনে হয়েছে, ইত্যাদি ব্যাপারগুলো নিয়ে করছে। তো সেক্ষেত্রেও নির্বাচনের বিষয়টা নিয়ে একটা মানে দ্বিচারিতার একটা ব্যাপার আছে। সবচেয়ে যেটা সমস্যা হচ্ছে যে জামাত ইসলাম ও ইসলামী আন্দোলন, এই দুইটা দলই তো পিআরের পক্ষে সবচেয়ে বেশি জোরালো ভূমিকা পালন করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনার প্রায় 300 আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছেন এবং আমার নির্বাচনী এলাকায় প্রত্যেকটা গাছে গাছে তাদের আপনার প্রার্থীর ছবি সহ কিন্তু আপনার ওই যে ফেস্টুন ঝুলছেন এবং অসংখ্য তোরণ করেছেন। একই অবস্থা জামাত কিন্তু 300 আসনে তারা কিন্তু প্রার্থী নির্ধারণ করেছেন।
যদিও পিয়ার পদ্ধতিতে প্রার্থী নির্ধারণ না, সেখানে বলছে প্রতীকে ভোট হবে। তাহলে ওনারা যদি প্রার্থীদের একটা তালিকা দেওয়া হবে, প্রার্থীদের একটা তালিকা দেওয়া হবে, কিন্তু ওনারা প্রার্থীদের তালিকার ব্যাপারটা না নিয়ে প্রার্থীদের ব্যাপারে যেভাবে মানে কনস্টিটিউয়েন্সি ওয়াইজ ওনারা মানে কিন্তু প্রচারণাটা চালাচ্ছে খুব জোরে সোরে, কিন্তু খুব জোরে সোরে প্রচারণাটা চালাচ্ছে। এটা এক ধরনের দ্বিচারিতা। কিন্তু আপনার একটা চাইবেন এক পদ্ধতি, আবার সনাতন পদ্ধতিতে আপনি নির্বাচনী প্রচারণাটা চালাবেন। এতে করে আমার মনে হচ্ছে যে নির্বাচনটাকে একটা বিলম্বিত করার একটা এজেন্ডা একটা অংশের আছে, সেটা সরকারের মধ্যেও আছে। যেমন সরকারের মধ্যে সরকার আছে, সরকারের মধ্যে এক ধরনের মাফিয়া গোষ্ঠী আছে, এটা আমরা বুঝতে পারছি। সরকারের কিছুটা সুবিধাভোগী আছে, আবার আপনার অন্যান্য সরকার থেকে সুবিধাভোগী নিয়ে নির্বাচনকে মানে যে হতেই হবে এই ধরনের কিন্তু খুব মানে শক্ত অবস্থানে কিন্তু কেউ নেই। নন ইস্যুকে ইস্যু করার কিছু কিছু প্রচেষ্টা কিন্তু এখানে হচ্ছে। দেখুন, আপনার জাতীয় পার্টিকে একটা ইস্যু বানানো হচ্ছে। আমরা কিন্তু প্রথম দিন কিন্তু জাতীয় পার্টিকে আপনার বঙ্গভবনে দেখে কিন্তু খুব আশ্চর্য হয়ে গেছি। যদিও সেখানে একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আমরা কিন্তু সেটা আপনার এটা দেখে আমাদের কাছে ভালো লাগে নাই। পরবর্তীকালে এই জাতীয় পার্টি সহ যে মানে দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার মিটিং, প্রধান উপদেষ্টার সাথে জাতীয় পার্টির মিটিং 8টা বাজে, আমাদের মিটিংটা ছিল 6টা বাজে। 6টা বাজে কিন্তু আমরা বলেছি যে জাতীয় পার্টিকে যে আপনার মিটিংয়ে ডাকছেন, ভবিষ্যতে জাতীয় পার্টিকে মিটিংয়ে ডাকলে আমরা কিন্তু কোনো মিটিংয়ে আসবো না। এবং বাংলাদেশে সর্বপ্রথম আমি বেরিয়ে এসে বা বলেছি, অনেয়ারে বলেছি যে আপনার এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং জাতীয় পার্টিকে যদি কোনো সময় ডাকে তাহলে আমরা বলেছি কথাটা। এখন জাতীয় পার্টির ব্যাপারটা তো 1 বছর পরে এসে সবাই মিলে এটা ইয়ে করার মানে যেভাবে ইস্যু করছে, সেটাও কোনো একটা চক্রান্ত ষড়যন্ত্র আছে কিনা, বা জাতীয় পার্টির মধ্যে বিভক্তি এনে আবার জাতীয় পার্টির মহাসচিব বলছে যে জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব বিএনপির। এখন জাতীয় পার্টিকে কখনো আওয়ামী লীগ রক্ষা করবে, কখনো বিএনপি রক্ষা করবে, জাতীয় পার্টি এবার তাদের কোনো মানে তাদের কি রাজনৈতিক কোনো প্রজ্ঞা অভিজ্ঞতা বলতে কোনো কিছুই ছিল না। এতদিন পর্যন্ত পরগাছা থাকতে থাকতে তারা একটা সমস্যার সৃষ্টি হয়েছে। তারপরে ধরেন আমাদের ভিপি নুরের উপরে যেভাবে আঘাত করেছে, এটা ভিপি নুরকে যে মানে না চিনে আঘাত করেছে এমনও না, ভিপি নুর যে সেখানে কোনো একটা মব সৃষ্টি করতে গেছে সেটাও না। এটাও এক ধরনের মানে চক্রান্ত। আমরা মনে করছি যে এটা একটা অশনি সংকেত সব মিলিয়ে। তারপরে আবার আমরা দেখলাম খন্দকার লুৎফর রহমান, একজন আপনার জাতীয়তাবাদী সমমনা জোটের একজন নেতা, তাকেও রক্তাক্ত করা হয়েছে পল্টন এলাকাতে। সুতরাং সব মিলিয়ে আপনার আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি, আপনার সরকারের এক এক সময় এক এক কথাবার্তা, আবার কিছু রাজনৈতিক দলের সাথে কথা বলছেন, হয়তো সরকার বিপদে পড়ে তখনই কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু সরকারের কার্যকারিতা, সরকারের কোনো মন্ত্রণালয়ের কোনো ফাংশন অথবা সরকারের কোনো মন্ত্রণালয় যেটা করার দরকার নাই সেগুলো করতে যাচ্ছে। তো সব মিলিয়ে আমার কাছে আমরা কিন্তু নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে এটা যেমন আমি খুব জোর করে বলতে পারি না, আবার ফেব্রুয়ারিতে হবে না এইটা জোর করে বলতে পারি। প্রথম প্রশ্নের উত্তরে একটু বলি, সেটা হলো যে আমি দামি মার্কা নির্বাচন ভবিষ্যতে এরকম কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা বলেছিলেন। স্বপ্ন যে আমি জানি বলতে আমি এটা বুঝিয়েছি যে অনেক রাজনৈতিক দল নির্বাচনের বাইরে। এখন আপনি বলবেন তারা খারাপ ছিল, আওয়ামী লীগও বলতে এই বিএনপি জামাত এরা দেশ ধ্বংস করেছে, এরা খারাপ, এরা যত দূরে থাকে তত ভালো। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সিদ্ধান্ত কি আওয়ামী লীগ বা বিএনপি বা জাতীয় পার্টি বা বাংলাদেশ এলডিপি নেওয়ার ক্ষমতা রাখে কিনা। সিদ্ধান্ত তো এই সিদ্ধান্ত কাকে গ্রহণ করবে না করবে সেটা তো জনগণের সিদ্ধান্ত। জনগণের হাত থেকে এই ক্ষমতা আপনি কোন অধিকার বলে আপনি বলতে আমি যে কারো কথা বলছি নিচ্ছেন। আওয়ামী সরকার ক্ষমতায় থাকার জন্য আমি দামি নির্বাচন সে মঞ্চস্থ করেছে, কিন্তু এই সরকার, এখানে দুইটা প্রশ্ন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই আমি দামির যে ট্রেডিশন, যদি আমরা বিগত নির্বাচনটা বলি, এটা বাংলাদেশের মানুষ কখনই অ্যাকসেপ্ট করবে না। আর এই সরকার আমি দামি মার্কা নির্বাচন সে মঞ্চস্থ করাবার জন্য সেটা করাবে, তো এই সরকারের কোনো ক্রেডিবিলিটি জনগণের কাছে একটা ফার্সিক্যাল একটা ডিসিশন হবে। আমার মনে হয় না এদিকে আমাদের মনোনিবেশ করার উচিত না, কারণ এই মার্কা নির্বাচনের জন্য এতগুলো মানুষ জীবন দেয়নি। সুতরাং সাউন্ডস গুড না, সাউন্ডস গুড, এটা হতে হবে। যেগুলো এটা না হলে আমরা ভবিষ্যতে আমরা এগোতে পারবো। এবং জাতি হিসাবে কিন্তু আমরা দেখেন সেলিম ভাই একটা বারবার কথা বলছে, উনি একটা অংশীজন আমাদের, উনি একেবারে অ্যাসার্ট করে বলছে না যে নির্বাচন, কিন্তু আমরা একবার চিন্তা করে দেখি বাংলাদেশে যদি এই নির্বাচনটা যদি কোনো কারণে এই রোজার পূর্বে যেটা নির্ধারিত সবাই যেটা, হ্যাঁ
আমরা নির্বাচন না হওয়ার জন্য যারা প্রক্রিয়াগুলো পিছন থেকে খেলছে সেই জিনিসগুলো আমরা বন্ধ করে দিব। যত ইলমোটিভে বা নির্বাচন না হওয়ার জন্য নিশ্চয়ই এখানে তো কেউ না কেউ এখানে প্রক্রিয়াধীন আছে, তো ওই প্রক্রিয়াগুলোকে আমরা সম্মিলিতভাবে আমরা সেটা ফেস করব। দেখেন নূরের ঘটনার পরে যতই আমাদের মধ্যে বিভেদ থাকুক বা আমরা নিজস্বভাবে কাদা সুরক্ষিত দিকে তো আমরা নেমে গেছি, কিন্তু এইখানে রাশেদের হাত ধরে কিন্তু সবগুলো দল কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে যে না, আমাদের নিজস্ব এই ঠেলাঠেলিতে বা আমাদের নিজস্ব কোনো কর্মকাণ্ডে ওই ফেসিস্ট যারা পতিত তাদেরকে কোনো কারণে আর কিন্তু সুযোগ করে আমরা দেবে না। কিন্তু 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 একটা জিনিস আমি আবার একটু আপনাদেরকে গভীরভাবে চিন্তা করতে বলছি। ফ্যাসিস্টরা পতিত ফ্যাসিস্টরা নেই সেটা আমি বলছি না, তারা ফেরত আসার চেষ্টা করছে না সেটাও আমি বলছি না, কিন্তু আপনি যদি প্রতিটা ঘটনায় ওই ফ্যাসিস্ট দেখেন, সব জায়গায় আপনি ফ্যাসিস্ট দেখেন, তাহলে তো আপনার মানে ক্যালকুলেশন বা আপনার জাজমেন্ট অবজারভেশন ভুল হওয়ার অনেক সুযোগ থাকবে। কারণ সমাজে রাষ্ট্রে আরও অনেক রকমের শক্তি আছে, আরও অনেক অশুভ শক্তি আছে, আপনি তাদেরকে ইগনোর করছেন কেন? আপনি শুধু ওই এক ফ্যাসিস্ট 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 করতে করতে, যেমন আওয়ামী লীগ বিএনপি জামাত কিছু হলেই বিএনপি জামাত তার নিজের দলের লোকে করলে বলছে বিএনপি জামাত করেছে, সেই একই অবস্থা তো আপনারাও করছেন এখন। আচ্ছা ভাই, আমি তাহলে জিল্লুর ভাই আমি বলি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট ওকে আমি বলবো না, কিন্তু আমি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলতে না করিনি, কিন্তু আপনি ভুল বুঝেছেন। আমি বলছি যে সমাজে যা কিছু ঘটনা ঘটছে সব জায়গায় আপনি বলছেন এই ফ্যাসিস্টরা করছে, ফ্যাসিস্টের দোষরা মানে আওয়ামী লীগ করছে, কিন্তু আওয়ামী লীগের বাইরেও তো অন্যরাও করতে পারে। আওয়ামী লীগকে আমি কেন বলবো না? আওয়ামী লীগকে আমি কেন বলবো? আওয়ামী লীগ তো বিগত 15টা বছর তারা ক্ষমতায় ছিল, ক্ষমতাতে, এবং তাদের এই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ তাদের যে একটা মতামত, তাদের তো একটা ফলোয়ার্স আছে, ভোটার আছে, সেইখানে 20 থেকে 25% যে ভোটটা, এটা তো বাংলাদেশ থেকে তো জনসংখ্যার থেকে ভোটের সংখ্যা থেকে তাদের থেকে আলাদা করতে। কিন্তু আপনারা যারা একসঙ্গে আন্দোলন করেছেন তারাও তো অভ্যুত্থানের পরে এক নাই, এবং তারা তো একজন আরেকজনের বিরুদ্ধে যে ভাষায় কথা বলেছেন আমরা দেখেছি। তো তাতে করে আমরা কিভাবে বুঝবো যে সবটাই তারা করছে? এবং আপনাদের মধ্যে চিন্তার রাজনৈতিক বিষয়ে অনেক চিন্তার ফারাক। এই দেশটাকে আপনারা যে কেউ করছেন না, আপনি করছেন না, বা মিস্টার সেলিম করছেন না, বা XYZ অন্য পার্টি করছে না, সেটার কি গ্যারান্টি আছে? কোনো স্বাভাবিক কোনো দল বলবো না, আমরা তো অনেক গত এক বছরে অনেক রাজনৈতিক নেতার, তরুণ বলি, মধ্যবয়সী বলি, বয়োবৃদ্ধ বলি, যে বডি ল্যাঙ্গুয়েজ দেখেছে, যে মুখের ভাষা দেখেছি, সেটা তো ওই আওয়ামী স্টাইলের চাইতে মানে খুব উন্নত কিছু না। আমরা এখন সোশ্যাল মিডিয়াতে যে ভাষা দেখি, আমি তো মনে করি আগে এই নোংরা এত অশ্লীল ভাষা আগে আমরা দেখি নাই, আওয়ামী লীগের আমলও দেখিনি, ছিল না, তো আমরা দেখছি তো না। এখন ওই যে এনসিপি এবং তারুণ্যের নামে, ধর্মের নামে যারা এইসব ভাষা ব্যবহার করছেন, আমি জানি না তাদের, এটা তো ঘৃণিত না শুধু। আমি আপনার মাধ্যমে বলি, এই যে আমাদের আইটির যে আমাদের যে বিভাগগুলো আছে, এইটা বিভিন্নভাবে এটাকে স্টপ করে দেওয়া উচিত। এবং যারা এগুলাকে ধরেন AI প্রযুক্তির মাধ্যমে এটা করছে, আমার কি এটাকে প্রোটেক্টার কোনো আমার ইয়ে থাকবে না? আমার মনে হয় এটাকে ইমিডিয়েট ধরা উচিত। কারণ আজকালকার এই যে ছোট ছোট বাচ্চাদের নামে, শিশু বাচ্চাদেরকে নামে, তাদের এই প্রযুক্তির মাধ্যমে তাদের যে মুখের ল্যাঙ্গুয়েজগুলো যেভাবে মানে বলা হচ্ছে, এটা তো শোনার মতো না। আমার একটা শিশু 8 বছরের বাচ্চা এটা শুনলে, যেটা তার জ্ঞানই ছিল না, এটা তো সমাজটাকে আমরা নষ্ট করছি। আমি জিল্লুর ভাই যে জায়গাটা বলছি, আওয়ামী লীগ এমন একটি দল, তারা তো স্বাধীনতার, যদিও তাদের চেতনার উপর তারা নির্ভর করে অনেক অপকর্ম করেছে, কিন্তু এই শক্তিটা তো বাংলাদেশের তো আমি নিশ্চিন্ন হয়ে জানাই, সবাই তো বঙ্গোপসাগর পার হয়ে তো ওই পারে চলে জানাই, তারা এদেশে আছে। আপনি দেখেন 50-60 জন এদেশের মানে কয়জন আমাদের এখানে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আছে, বা তাদেরকে রান করার জন্য একটা বডি আছে। এই বডির বাইরে বাংলাদেশ আজকে যাদের উপর ভর করে দেশটা চলছে, এই শক্তিগুলো কি আওয়ামী লীগের না? তাদের উপর নির্ভর করে আওয়ামী লীগ নেই, কিন্তু আওয়ামী লীগের এই লোকদের দিয়ে কিন্তু বাংলাদেশটা এখন চলছে। তারা তো প্রতিনিয়ত এখন 15 বছর যারা ছিল আষ্টপৃষ্ট, তারা কিন্তু বিভিন্নভাবে লেগেই কিন্তু আছে, এবং তাদেরকে আমরা কিন্তু কোথাও থেকে কিন্তু আমরা ওইরকম মানে উল্লেখযোগ্যভাবে তাদেরকে আমরা শাস্তিও দিতে পারিনি, এবং তাদেরকে আমরা বাদও দিতে পারিনি। এই জন্য বারবার আমরা এটা বলবো না যে হ্যাঁ আওয়ামী লীগ একই বয়ান গেয়ে যাচ্ছে, জামাত বা বিএনপি রাজাকার, কিন্তু এই শক্তির পিছনে এই গভর্নমেন্টকে আনস্টেবল করার জন্য, এই গভর্নমেন্টেরকে ব্যর্থ করে দেওয়ার জন্য আওয়ামী লীগ যে সচেষ্ট, এবং পাশের দেশে বসে এখনও হাসিনা যেইভাবে কথা বলে যাচ্ছে, এটা কিন্তু এই দেশকে সুন্দরভাবে একটা সুষ্ঠু নির্বাচন হবে, গণতন্ত্রকে রান করবে, এটা কিন্তু কখনই এটা চাবে না। এইটাকে আমরা ইগনোর কখনই করা যাবে না। এই শক্তিকে কখনই আপনাকে, কেউ তো আপনাকে ইগনোর করতে বলছে না, আমি বলছি যে ইগনোর করতে বলছি না, কিন্তু আপনি যদি সব জায়গায় একই জুজুর ভয় দেখেন, তাহলে যে অন্যান্য অপরাপর অশুভ শক্তিও যে কাজ করতে পারে,
তো আপনি তো তাদেরকে আইডেন্টিফাইও করতে পারবেন না, তাদের সঙ্গে লড়াইও করতে পারবেন না। তো আপনি তো আপনার ফোকাস তো একটা জায়গায়। আমি যেটা বলার চেষ্টা করছি, আওয়ামী লীগ যেটা করেছে আমি বললাম তো ওভারনাইট। আর আপনি যদি বলেন যে সব বিদায় করতে হবে, সব দোষর, সব দালাল, তাহলে আপনি দেশ চালাবেন কি দিয়ে? আপনি তো যারা পি প্লেয়ার তাদেরই ভালোভাবে বিচার করতে পারছেন না, তাদেরকেই ধরতে পারছেন না। এখন আপনি যদি ঢালাওভাবে প্রশাসন, পুলিশ সব জায়গায় হাত দিতে হবে, সব বিদায় করতে হবে, সেলিম ভাইরা এই পর্যন্ত তারপরে ইউনিভার্সিটির ছাত্রদের আর পড়ালেখার দরকার নেই, আসো তোমরা ট্রাফিকিং করো, আসো তোমরা পুলিশিং করো, ওই জায়গায় নিয়ে যেতে চান, তাইলে তো জিল্লুর ভাই আমি আপনাকে বারবার বলি ওটা কয়েকদিন সাময়িক ছিল, ট্রাফিক ছিল না, পুলিশ ছিল না, কোথাও আমরা তাদেরকে পাইনি ওই সময়টায় যেটা গিয়েছে এটা সাময়িক, এটা তো কোনো পার্মানেন্ট। কিন্তু তারপর আমরা এরকম কথা শুনেছি যে তারপর ওদের যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা কখনো তাদেরকে সমর্থন করি না। এবং আগে দেখেন এনসিপি জনগণের শ্রদ্ধার এবং জনগণের আস্থার যে জায়গায় ছিল, আপনি তাদেরকে দেখেন দিন দিন তারা জাস্ট গোয়িং ডাউন। তাদের ইমেজের ক্ষেত্রে, আস্থার ক্ষেত্রে এনসিপি কিন্তু আগের সেই জায়গাটা নেই। আমি আপনাকে এইটুকুই বলতে চাই, যে যার দল এবং দলের ভিতরে যে যা কর্মসূচিগুলো দিবে এবং জাতির জন্য যে বয়ানগুলো দিচ্ছে, জনগণ কিন্তু চুপ করে বসে আছে। তার মানেটা কি? তারা এই চুপ করে বসে থাকার মানে অর্থ এই না যে আমি মেনে নিলাম। তারা অবশ্যই তারা প্রয়োগ করবে, সেটা ভোটের মাধ্যমে প্রয়োগ করবে। সেলিম ভাইরা তো ধরুন ডক্টর ইউনূস বিপদে পড়লে উনি বলেন ডাকে, আসলে তো বিপদে পড়লে ডাকে। তো যেই সমস্ত সমস্যাগুলি বলেছে, তো সেলিম ভাই বলুক যে ওইটা বলে আসছি কালকে, 7 দিন পরে আমাদের কথা অনুযায়ী প্রধান উপদেষ্টা উনি এই কথাগুলা কাজগুলা ফাংশন করেছে, বা তার বিরুদ্ধে এইখানে একটা ঝামেলা ছিল, ওই ঝামেলা বলে আসছি, বা তাকে দিয়ে সমাধান হচ্ছে না, রাষ্ট্র চলছে না, উনি ওরা বলুক। ওনারা তো যাচ্ছে, গিয়ে আবার পরবর্তী মিটিংটাতে গিয়ে বলো আগে তো আপনাকে বলে গেলাম, আজকে আবার ডাকলেন। তো আপনি শুধু সমস্যার কথা শুনবেন, সমাধানের কোনো বাণী বা সমাধানের কোনো আমাদের ভিজিবলি আমাদের কোনো রেজাল্ট আপনি দিচ্ছেন না, তাহলে আমাদের ডাকেন কেন? আমার তো মনে ওই ফোরামে গিয়ে সবাই কথা বলে। আবার একটা জিনিস দেখেন, ডক্টর ইউনূস সাহেব, হ্যাঁ উনি ওনার সাথে সবাই ছবি উঠাবে। আমার মনে হয় যে ছবি উঠাবার যদি আপনি দৃশ্যটা দেখেন আর যেসব দাবি নিয়ে পরবর্তী প্রেসে এসে কথা বলেন, আমার তো মনে হয় কোনো সমস্যাটা ওনার ইগনোর করে ওই প্রেসে যে ছবিটা যাবে ওইখানে আমার অবস্থানটা কি, আমার মনে হয় সেদিকে ওনারা বেশি যত্নবান। তো সব কিছুর বলে আমি সমস্যা বলেই যাব, কিন্তু সমাধানটা ওনারা একটা পার্টির ওনারা প্রতিনিধিত্ব করে, আমার দল করে, জামাত ইসলাম করে। আমার মনে হয় জনগণ এই আর ফটো সেশন দেখতে চায় না, যেই কারণে ডক্টর ইউনূস ওনাদেরকে ডাকছেন। এর সমাধান একেবারে প্র্যাকটিক্যালি মানুষ দেখতে চায়, এবং ওই দেখার পরে ওই কথাগুলো পরে মানে অ্যাকশনের পরে জনগণ আস্থায় যাবে। যে আস্থায় যাওয়ার পরে হ্যাঁ নির্বাচন হচ্ছে, নির্বাচনের কোনো সংশয় নেই, শুধু কথামালার আপনি মানে ওইখানে স্ট্যান্ডবাজি করবেন, ওইটা বোধহয় বাংলাদেশের মানুষ ওটা দেখতেও চায় না, এবং দেখলেও ওইটাতে কিন্তু মানুষ আর সায় দেবে না। মিস্টার সাদাত হোসেন সেলিম, দেখুন, নির্বাচন নিয়ে তো নির্বাচন কমিশন একটা রোড ম্যাপ দিয়েছে, মানে ধাপে ধাপে কিভাবে একটা নির্বাচন করার, তারা পদ্ধতিগতভাবে আমাদেরকে অনেক কিছু করেছে, ভোটার তালিকা, নির্বাচনী এলাকা, তারপরে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ইত্যাদি হতে আরম্ভ করে আপনার ব্যালট বাক্স পর্যন্ত ঠিক আছে কিনা, এগুলো তারা ধারাবাহিকভাবে আমাদের কাছে উপস্থাপন করেছে, এবং আমরা মনে করছি যে হয়তো নির্বাচনী ট্রেনটা চালু হচ্ছে। কিন্তু এটাতে থামিয়ে দেওয়ার ব্যাপারে অথবা এটাকে মানে দীর্ঘায়িত করার জন্য একটা মানে অংশ যে বসে নেই, সেটা আমরা বুঝতে পারছি। এখন এখানে বিএনপির এটা মানে যদি বলেন সমস্যাটা বলেন, সেটা হলো যে সম্ভবত বিএনপি জনপ্রিয়তাটা এখন বিএনপির জন্য একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অন্যান্য রাজনৈতিক দলগুলো মনে করছে যে মাঠ পর্যায়ে মোকাবিলা করার মতো সেই শক্তি তাদের নাই বর্তমান পদ্ধতিতে যদি নির্বাচন করে। কিন্তু আমরা তো নির্বাচন যে আপনার একতরফা নির্বাচন হতে দেখেছি অনেকটা, মানে জনগণের ভোটে আমরা 70 সালে নির্বাচনে দেখেছি মানে 169টা আসনের মধ্যে কিন্তু একতরফা নির্বাচন হয়েছে, কিন্তু সেখানে প্রতিযোগী ছিল, ভালো প্রতিদ্বন্দ্বিতা না হলেও প্রতিযোগীরা ছিল, কিন্তু না প্রতিযোগী ছিল। আমরা 1970 সালের নির্বাচনে মানে আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বী ছিল জামাত ইসলামের সাথে, তৎকালীন জামাত ইসলামকে যখন সেই সময়কার শক্তিশালী রাজনৈতিক দল ন্যায়ভাসানী নির্বাচনটাকে বর্জন করাতে কিন্তু নির্বাচনটা অনেকটা একতরফা হয়ে গেছে। এর পরবর্তীকালে কিন্তু আমরা যে যুক্তফ্রন্টের আমলও দেখেছি ভূমিধস বিজয় অর্জন করেছে। এখন কিছু কিছু রাজনৈতিক দলের কথা হলো যে না, মানে এতটা বিজয় বিএনপি করতে দেওয়া হবে না, এবং এখানে ফ্যাসিবাদের জন্ম হবে। এখন ফ্যাসিবাদের জন্ম না হওয়ার জন্য আমরা ঐক্যমত্য কমিশনে বেশ কিছু সিদ্ধান্ত আমরা নিয়েছি, কিন্তু অনেকগুলো রাজনৈতিক দলের মাথার মধ্যে এইরকম একটা চিন্তা আছে যে এটা
মানে যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে একটা রাজনৈতিক দল ফ্যাসিবাদে জন্ম নেবে। কিন্তু আমরা ফ্যাসিবাদকে মানে বন্ধ করার জন্য, গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য, আপনার এখানে শাসন ব্যবস্থাকে কীভাবে আরও উন্নত করা যায়, আপনার সংসদে সংসদ সদস্যরা দলের বিপক্ষে ভোট দিতে পারবে ইত্যাদি ব্যাপারগুলো আমাদের মধ্যে বেশ কিছু অগ্রগতি হয়েছে। এই অগ্রগতিটা আমরা মানে অগ্রগতিটাকে আমরা অবশ্যই স্বাগত জানাচ্ছি বা করছি। এখানে আপনার এখন নির্বাচনটাকেই আমরা প্রাধান্য দিচ্ছি। এবং দেখুন, আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা চেয়েছিলাম যে 2025-এর জুনে নির্বাচনটা চেয়েছি, কিন্তু আমরা অনুভব করতেছিলাম আমাদের রাজনৈতিক অভিজ্ঞতায় যে নির্বাচন যতটা প্রলম্বিত হবে সরকার ততটা লেজে গোবরে হয়ে যাবে, নতুন নতুন সমস্যার সৃষ্টি হবে। যে কারণে কিন্তু আমরা প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে, মিটিং করে, মিছিল করে আমরা বলেছি 30শে জুনের মধ্যে আমরা নির্বাচন চাই। তারপরে আমরা সেটা সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেও হলো আমরা রাজি আছি কথা বলেছি, কিন্তু নির্বাচনটাকে একটু বেশি প্রলম্বিত হয়ে গেছে। ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন যাওয়াটা সরকারের জন্য উচিত হয় নাই। সরকারকে যারা চালাচ্ছে বা যে বুদ্ধিটা তারা দিচ্ছে বা ডক্টর ইউনূস সাহেবকে যারা বলেছেন তারা কিন্তু সঠিক কাজটা করেন নাই। এই এখন সংকটগুলো হচ্ছে কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে আপনার বিভিন্ন রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে যেমন হানাহানিতে লিপ্ত হয়েছে। আবার দ্বিতীয় কথা হলো যে আমরা কিন্তু প্রথম দিন থেকে বলেছি 8 তারিখে বা 7 তারিখে যখন আমরা জানতে পেরেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা সরকারে অংশগ্রহণ করবে, তখনই আমরা বলেছিলাম যে এই অভ্যুত্থানের মানে স্পিরিটটা হারিয়ে যাবে, কারণ তারা কোনো অবস্থায় সেখানে সরকারের অংশ হওয়া উচিত ছিল না। এবং আমরা এখনও মনে করি তারা একটা বড় ভুল করেছে। তারা আন্দোলন সংগ্রাম করার পরে আমাদের একটা ওয়াচ ডগ হিসাবে অথবা একটা প্রেশার গ্রুপ হিসাবে তারা থেকে গেলে ভালো করতো। পরবর্তীকালে তারা জাতীয় নাগরিক পার্টি, পরবর্তীকালে আপনার নাগরিক সমিতি ইত্যাদি ইত্যাদি করে একটা রাজনৈতিক দলের দিকে এগিয়ে যাচ্ছিল। এটা কিন্তু কখনো আমরা আশা করিনি। এটা হওয়াতে মানে পরিস্থিতিটা অথবা রাজনৈতিক বা কিছুটা ভারসাম্য নষ্ট হয়ে গেছে। তারা কিন্তু একটা রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন জায়গায় যে খবরদারি করছে, যে বিভিন্ন জায়গায় যে মাতবরিটা করছে, বিভিন্ন প্রশাসনে যে হস্তক্ষেপ করছে, টেন্ডারের সাথে জড়িত হয়ে গেছে, বদলি বাণিজ্যের সাথে জড়িত হয়ে গেছে, এতে করে তারা তাদের একদিকে তাদের ইমেজ নষ্ট করছে, আরেকদিকে তারা তাদের বিভিন্ন আচরণ কথাবার্তায় তাদের বডি ল্যাঙ্গুয়েজে রাজনীতিটাকে কুলুষিত করছে। তারা আমাদের অনেকের সন্তান তুল্য, অনেকের ছোটো ভাই তুল্য। তারা কিন্তু আপনার যতটুকু কথা বলার না তার চেয়ে অনেক সময় অনেক বেশি বলে ফেলছে। যতটুকু তাদের অবস্থান নাই তার চেয়ে তারা বেশি অবস্থানটা তারা শো করছে। যতটা তারা আপনার নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে পুরনো রাজনৈতিক বন্দোবস্তটাকেই তারা উস্কে দিচ্ছে। সেক্ষেত্রে রাজনৈতিক গুণগত কোনো পরিবর্তন আমরা এই যে 17 বছরের আন্দোলনের পরে, এই যে মানে শেখ হাসিনার স্বৈরশাসনের পরে আমরা রাজনীতি যে গুণগত পরিবর্তনটা আশা করেছিলাম সেই গুণগত পরিবর্তনটা হয়নি। বর্তমান প্রশাসনটা একেবারে স্থবির হয়ে আছে। আপনার নির্বাচনকে কেন্দ্র করে আপনার আইনশৃঙ্খলা বাহিনীও যেমন তৎপর নয়, তেমনি কিন্তু ব্যবসায়ীরাও কিন্তু হাত গুটিয়ে বসে আছে, বিদেশি বিনিয়োগটা কিন্তু হাত গুটিয়ে বসে আছে, কোনো কিছু কিন্তু সচল নয়। একটা রাজনৈতিক সব কিছু অনিশ্চয়তার কারণে একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে বিরাজ করছে। এবং আপনার সরকারও কিন্তু একটা প্রশাসনও কিন্তু এখন কি করবে, নানামুখী চাপে পড়ে, ধরুন 2-3টি রাজনৈতিক দলের চাপে পড়ে তারা একদম চিড়া চ্যাপটা। তারা মনে করছে যে কোনো রকমে হয় যাদের আগামী 6 মাসের মধ্যে অবসরে যাবে তারা তো কোনো কাজই করছে না, এবং যারা ধরেন মানে কাজ করার কথা, সিদ্ধান্ত দেওয়ার কথা, তারাও কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। এবং আমরা নতুন কোনো কিছু দেখছি না। তো আমরা দেখছি যে আপনার 1-1.5 কোটি টাকার প্রকল্প আপনার 12 কোটি টাকার উন্নীত হচ্ছে, এগুলো আমরা আশা করি নাই। আওয়ামী লীগ যে পথে হাঁটছে, বর্তমান সরকারও যদি সে পথে হাঁটে, তারপরে ভবিষ্যতে সরকারও যদি সে পথে হাঁটার চেষ্টা করে, তাহলে তো আর আমরা যে তিমির সেই তিমিরেই থাকবো। আমাদের ভাগ্যের কি কোনো পরিবর্তন হবে না? আমরা তো একটা ভাগ্যের পরিবর্তনের জন্য জনগণকে আরও অধিকতর আমরা স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্যই তো রাজনীতিটা করছি। আমরা কিন্তু এই 17 বছরে কিন্তু আমাদের অনেকের অনেক রকমের শিক্ষা হয়েছে, অনেক রকমের পরিবর্তন হয়েছে, কিন্তু তারপরও মনে হচ্ছে যে না, গুণগত যে পরিবর্তনটা হওয়া দরকার ছিল সেই পরিবর্তনটা আমরা করতে পারি নাই। এখন আমাদের এই নির্বাচনের জন্য অপেক্ষা করা ছাড়া আমাদের তো আর কোনো বিকল্প নেই। আমরা নির্বাচনের সরকারকে বিশ্বাস করে নির্বাচনের জন্য অপেক্ষা করব। আর এখানে নির্বাচন পদ্ধতির ব্যাপারে তো স্পষ্টভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে সংবিধান সংশোধন করা ছাড়া বর্তমান পদ্ধতির বাইরে যাওয়া তাদের উপায় নেই। এটা রাজনৈতিক দলগুলো বুঝে
বুঝার পরেও কিন্তু তারা কিন্তু সেই জিনিসটাকে আপনার ঘোলাটে করার একটা চেষ্টা করতেছে। তারপরে যে গণপরিষদ তো আপনার এটা আমাদের অলরেডি একটা সংবিধানের অধীনে একটা সরকার গঠিত হয়েছে। এই সরকার কিন্তু একটা সংবিধানের অধীনেই চলছে, কিন্তু দেশটা একটা সংবিধানের অধীনে চলছে। যদিও এই সংবিধান নিয়ে অনেক বিতর্ক আছে, সংবিধান অনেক কাটাছেঁড়া আছে, ভবিষ্যতের সংসদ কিন্তু সেই সংবিধানকে আরও পরিশোধিত, আরও পরিমার্জিত যদি করার দরকার থাকে তাহলে করতে পারবে। এই যে ঐক্যমত্য কমিশনে আমাদের যে সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলো যদি আইনি কাঠামো দেওয়ার দরকার হয় তাহলে সেটাও কিন্তু সংসদে দেবে। সেটা এই মুহূর্তে সংবিধানের ঊর্ধ্বে স্থান দেওয়ার মতো, যেমন তারাও বিশেষজ্ঞদের সাথে কথা বলেছে, আমরাও বিভিন্ন আইনজীবীদের সাথে কথা বলেছি, আমরাও আমাদের বিশেষজ্ঞদের মত নিয়েছি, কিন্তু সেখানে কিন্তু আপনার একক কোনো মত আসে নেই। যে কারণে ঐক্যমত্য কমিশন এখন সিদ্ধান্ত নিয়েছে যে আপনার সুপারিশটা তারা একরকম দেবে, তার বাস্তবায়নের প্রক্রিয়াটা তারা নিজেদের থেকে বলবে না, সেটা বাস্তবায়নের প্রক্রিয়াটা আইনগতভাবে যেটা হওয়ার দরকার সেটাই। এখন তো এটা চাপিয়ে দেওয়ার কিছু নেই। কিছু কিছু যেমন ইচ্ছা করলে এই মুহূর্তে অর্ডিন্যান্স জারি করতে পারে, যেমন তারা 2-3 দিন আগে করলো যে আপনার গুমের শাস্তি মৃত্যুদণ্ড, এটা হতে পারে। এটা ভবিষ্যতে পার্লামেন্ট এটাকে অ্যাগ্রি করতে হবে। অ্যাগ্রি না করলে কিন্তু এটা আবার এটা আর আইনেও পরিণত হবে না এবং এটা বাস্তবায়ন করা যাবে না। এই সত্যগুলো কিন্তু আমাদের রাজনৈতিক দলের নেতারা যে বুঝে না এমন না। আমরা যারা 32টা থেকে 34টা রাজনৈতিক দল ধারাবাহিকভাবে আমরা মানে ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে ছিলাম, আমরা দেখেছি প্রত্যেকেই কিন্তু যথেষ্ট জ্ঞান নিয়ে আলোচনা করেছে, অথবা প্রত্যেকটা বিষয়বস্তুর উপর তারা যথেষ্ট পড়াশোনা করে এসে আলোচনা করছেন। কিন্তু তারপরও রাজনীতিটাকে এই মুহূর্তে আপনার জামাত মনে করছেন যে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেনি, তাদের একটা ধারণা। এই ধারণাটাও কিন্তু এই মুহূর্তে আমাদের মনে এই রাজনীতির জন্য একটা ভালো কোনো সংকেত নয় আর কি। বিএনপি যদি মনে করে যে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবেনি, তাহলে জামাত মনে করলে খারাপ না। এটা তো এটা জনমতের দিক দিয়ে যদি আপনি মনে করেন, বিএনপি সংগঠন আর জামাতের সংগঠন তো আমরা বুঝি। জামাতকে আমি বড় জোর একটা এনজিও ভিত্তিক রাজনৈতিক দল বলা যায়। তাদের যত নেতা, তত কর্মী, তত সমর্থক, তত ভোটার, ওই বাইরে তারা এখন পর্যন্ত জনগণের মধ্যে এভাবে যেতে পারে নাই। আর বিএনপি একটা ওয়ার্ড পর্যায়ে যেই এই মুহূর্তে জনগণের প্রতিনিধিত্ব করছে, সেটা আর অন্য কোনো রাজনৈতিক দল করছে না। আপনার প্রকাশ্যে তো অনেকগুলো রাজনৈতিক দলগুলো যারা মনে করেন মাঝারি অথবা ক্ষুদ্র রাজনৈতিক দলগুলো বলছে যে ভোট হলে বিএনপি এবং তার নেতৃত্বাধীন জোট রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। তো সেই ক্ষেত্রে জামাত মনে করছে যে জামাত ক্ষমতায় যাবে, এবং জামাত তো প্রকাশ্যে বলতেছে যে মির্জা ফখরুল ইসলামের আসনও আমরা জিতবো, আমরা 300 আসনে জিতবো। তারা বলছে 300 আসনে জিতবে, কিন্তু তারা বলছে এই যে এই বলাটা কিন্তু রাজনৈতিকের জন্য কিন্তু শোভনীয় না। আবার এটা আপনার রাজনীতিটাকে ধরেন একটা ভিন্ন মাত্রায় প্রবাহিত করার একটা প্রচেষ্টা, অথবা এটা না করে আমার মনে হচ্ছে যে বিশেষ করে আপনার জামাত ইসলামও জানে যে তারা কতটুকু তাদের শক্তি আছে, এবং জামাত ইসলামও জানে যে 17 বছর আপনার কি নিদারুণ নিপীড়নের মুখোমুখি তারা হয়েছে। এবং আমরা যারা এই আন্দোলন সংগ্রামে ছিলাম 15 বছর, এবং এই স্বৈরাচারকে আমরা পতনের ব্যাপারে আমরা যারা ভূমিকা রেখেছি, আমাদেরও প্রত্যেকে মনে রাখা দরকার যে আমরা কি একটা দুঃশাসন থেকে আমরা আপাতত মুক্তি পেয়েছি, এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো দুঃশাসন আমাদের মধ্যে আবার না বসে, সেজন্য আমাদের মধ্যে ঐক্যটাকে কিন্তু বিনষ্ট করা দরকার নেই। আমরা রাজনৈতিক ময়দানে আমাদের মধ্যে বিভাজন থাকবে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মধ্যে আমাদের পার্থক্য থাকবে, আমাদের পথ আপনার ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের মতের মিলটাকে আমরা একেবারেই অমতের মধ্যে পরিণত করতে যাওয়াটা কিন্তু আমাদের জন্য এই মুহূর্তে খুব একটা বিপজ্জনক। তো মিস্টার কামরুজ্জামান রতন, আপনি শুনছিলেন যে ইস্যুগুলোকে কেন্দ্র করে কনফিউশনটা তৈরি হচ্ছে, নির্বাচনটা বিলম্বিত হবার একটা আশঙ্কা তৈরি হয়েছে। সো আপনার মতামত শুনতে চাই। আশঙ্কা তো থেকেই যাচ্ছে, কারণ এই আশঙ্কাটার পিছনে কিন্তু গুজব বা কিছু কিছু ভিজিবিলি কিন্তু বা কিছু কিছু এগুলো কিন্তু আবার ফ্যাসিস্টরা করছে না। আপনি যা ফেসিস্ট, তো আমি কি ফেসিস্ট, কিন্তু ফেসিস্টকে বলবোই ফেসিস্ট। আপনিও বলেন, আমিও বলি। জি না, আমি সবকিছুতে ফেসিস্টের বুদ্ধি দেখছি না। আমি সেটাই কারেক্ট করতে চাইছি। আচ্ছা, ফেসিস্ট আমি বলবো না, কিন্তু যারা ক্রিয়াশীল, অবশ্য যাদের কথা বলা হচ্ছে তাদেরকেও কেউ ফ্যাসিস্ট কিন্তু বলতে পারেন, কারণ অতীত বিচারে স্পেসিফিক কোনো কিছু তো আপনি প্রশ্ন করছেন না। তো আমি এই আঙ্গিকে যতগুলো প্রশ্ন আসছে প্রশ্ন ছাড়াই আলোচনা ইন্টারেস্টিং হচ্ছে। হ্যাঁ, ওইটা আমি বলি। দেখেন, এই যে আমাদের এনসিপির যে ওরা যে বড় বড় কথা বলে, এটা আপনি কেন ওদেরকে অত গুরুত্ব দিচ্ছেন?
কারণ ওরা আন্দোলনে যা ওরা ভূমিকা রেখেছে, যা অবদান রেখেছে, এটা নিয়ে কিন্তু আমরা কখনোই প্রশ্ন করি না। প্রশ্ন যদি করা হতো তাহলে ওদেরকে যখন 2টা মন্ত্রণালয় দেওয়া হলো, 2জনকে দেওয়া হলো, ওদিনকে কিন্তু বিএনপি কিন্তু বা কোনো দলই কিন্তু তাদেরকে না হলে ভালো হতো। এখন তো এটাকে প্র্যাকটিক্যালি আমরা দেখছি যে যারা ওদেরকে এন্ডোর্স করেছে, যারা ওন করে তাদেরকে বড় মানে বানিয়েছে, আসলে ওরা অতটুকু বড় হওয়ার যোগ্য না। আপনি দেখেন, আমরা যেদিনকে এই সরকার ওথ নিল বঙ্গভবনে, আমি ছিলাম, আমি দেখেছি এই আইন উপদেষ্টাকে হাসনাত বলেছে নূরের ঘটনার পরে যে আপনি বিবৃতি দেন, প্রতিবাদ জানান, এটা আপনার ভণ্ডামি। হাসনাত তো এই ল্যাঙ্গুয়েজে, ওরা আমি দেখেছি দাঁড়িয়ে আসিফ নজরুলকে ওরা অনার করতে। আজকে দেখেন কালের বিরুদ্ধে 1 বছরের মধ্যে কিন্তু তাদের মুখ দিয়ে কিন্তু তাদের শিক্ষককে, যাকে স্যার বলে সম্বোধন করে, তারা এটা বলছে। তার মানে এটা কি জনমতটা আপনি যদি ধরে রাখতে না পারেন, এটা আপনার জন্য আপনার দুর্ভাগ্য। আর ভাই তো বলতেছিলেন জামাত শিবির বা ওই যে জামাত ইসলাম বলে 300 আসনে জিতবে, মির্জা ফখরুল আসনে জিতবে। গ্রামে কিন্তু কথা আছে, মনে মনে মন কলা খেতে পারেন আর মনে মনে রাজার মেয়েও আপনি বিয়ে করতে পারেন। বাস্তবতায় জামাত শিবির আপনি ওদের অতীত ইতিহাসে দেখেন, ভালো করলে কতটুকু ভালো করবে, ভালো করলে কতটুকু ভালো করবে। যে অ্যাবনর্মাল, এটা কিন্তু অ্যাবনর্মাল একটা কিন্তু রেজাল্টের কথা। আমি এতটুকুই আপনার মাধ্যমে বলবো যে আগামী দিনে যদি বাংলাদেশটা নির্বাচন হয়, নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু বিশেষ করে আমি ডাকসু ইলেকশনে আমি একজন আমাদের দায়িত্বশীল আমাদের দলীয় লোককে বললাম কি রেজাল্ট হতে পারে। ভাই এনসিপি বলে কোনো শব্দ নেই, বৈষম্যতা আছে, এক নেই, কিন্তু সাধারণ ভোটাররা ওদেরকে মাইন্ড রিড করতে পারতেছিল, ওরা যে কী মনে নিয়ে বসে আছে এটা কিন্তু 9 সেপ্টেম্বরের পরে কিন্তু আমরা দেখতে পারবো। আমি এই কারণে কথাটা বললাম, আজকালকার এই প্রজন্মটা কেন জানি ওরা মানে কি করবে, আমাদের ছেলে সন্তানদের কিন্তু আমরা মাঝে বুঝতে পারি না। তো ওরা এটা আমরা দেখি, এবং আগামী দিনে 4.5 কোটি আমাদের, প্রায় 4 কোটি আমাদের এই নতুন ভোটার, যেটা 17 হোক 18 হোক। আমি মনে করি বাংলাদেশে দলের যে আমাদের ম্যানিফেস্টো আছে এবং আগামী দিনে কে কতটুকু করতে পারবো, কি অঙ্গীকার করছি, এটা কিন্তু এই 4.5 কোটি ভোটার কিন্তু বা 4 কোটি ভোটার কিন্তু তারা কিন্তু বসে আছে। কিন্তু আমাদের কোনো কিছুতে এত আত্মতৃপ্তির ঢেকুর নিয়ে আমাদের ক্ষমতায় চলে গিয়েছি, বা কেউ এখনই তো মনে করেছে যে আমরা আগামী দিনের আমরা রাষ্ট্র ক্ষমতায় কীভাবে দেশ চালাবো আমি ভাবতে পারি, কিন্তু বাস্তবতায় আমরা কতটুকু এটা আমরা দেখব, এটা কিন্তু অপেক্ষা করতে হবে। তবে সব কিছুর মূলে আমরা দেখতে চাই বাংলাদেশ 17 বছর যাবত একটা সুষ্ঠু একটা নির্বাচন, যেটা আমরা 91-তে দেখেছি, আমরা 96-তে দেখেছি, 2001-ও দেখেছি। দীর্ঘদিন আমরা সেই নির্বাচনটা আমরা দেখতে ভুলে গেছি। আজকাল কিন্তু প্রজন্ম তার তো ভোট কী জিনিস তার দিতেই এখনো শিখেনি। সুতরাং আমার মনে হয় এই ছেলেপেলেদের যে ওরা এখন যেটা বলছে জামাত বা এনসিপি যে সংস্কার ছাড়া ভোট করার কোনো মানি হয় না, সেই একই ফ্যাসিবাদ তৈরি হবে, এবং একই সঙ্গে তারা এটাও বলছে যে পিআর পদ্ধতি, জুলাই সনদের আইনি বাস্তবায়ন, এটা তো ওরা তো এই পর্যন্ত অনেক কিছু বলেছে। যে ওনারা যখন কথা বলে 20টা কিন্তু অলরেডি কিন্তু দাবির মধ্যে 12টা দাবি কিন্তু অলরেডি কিন্তু সবাই কিন্তু ঐক্যমত হয়েছে, এবং জুলাই সনদের ব্যাপারে এটা কিন্তু বিএনপি সহ সব দল কিন্তু সাইন করেছে, এবং আমাদের দল এই সনদের ব্যাপারে যেটা হচ্ছে এটাও কিন্তু অলমোস্ট কিন্তু কাছাকাছি চলে আসছে। কিন্তু বলে যে আমরা এতগুলো দাবি এই মুহূর্তে এখন আমরা সাইন করে দেব, যেটা আইনগতভাবে যদি সমস্যা না হয়, সাংবিধানিকভাবে যদি কোনো জটিলতা ভবিষ্যতে না হয়, আমরা এগুলো এখনই সাইন করে দেব। বাকি যেগুলো থাকবে পরবর্তী পার্লামেন্টে এটা হতে পারে, এবং কোনগুলো আমরা এই পার্লামেন্টের আশা ছেড়ে দিব, পরবর্তীতে আমরা যেটা ইগনোর করে আর যেন না মানার পর্যায়ে না যায়, এগুলো জাতির সামনে উপস্থাপন করে রাখবো যে এই দাবির ব্যাপারে আমরা ঐক্যমত, বাট সাংবিধানিক এই আমাদের এগুলো পূরণ করতে হলে সাংবিধানিক জটিলতাতে যেন পরবর্তীতে এটা যেন কোনো প্রশ্নবিদ্ধ না হয়, এটা আগেই প্রকাশিত হবে জাতির সামনে, এবং নির্বাচনে পার্লামেন্ট যখন গঠিত হবে ওই পার্লামেন্টের মাধ্যমে ওগুলো সাংবিধানিকভাবে ওগুলো লিপিবদ্ধ করা হবে। সুতরাং আমি তো দেখি না যে বিএনপি বা সংস্কার যেটা মানছে না, আর ওইটা মানার জন্য জামাত বা এনসিপি কোনো দাবি করবে, আর ওই অন্য কোনো দাবির পিছনে বা অন্য কোনো দাবি দিয়ে বিএনপিকে তারা কোনো একটা প্রেশার গ্রুপ করবে, আমার মনে হয় ওই পর্যায়ে জিনিসটা নেই। এখন 3য় পর্যায়ে তো আলোচনা হচ্ছে সংস্কার নিয়ে, আমার মনে হয় এর মধ্যে দিয়ে আমরা একটা সুষ্ঠু সমাধানের দিকে যাব। আর কোনো ভেদাভেদ রেখে অন্ততপক্ষে যে ঐক্যটা এই নূরের আহত হওয়ার পর আমরা যেটা দেখেছি, বিশ্বাস করুন জিল্লুর ভাই, জাতি আর বিভক্তি দেখতে চায় না, আর রেশারেশি এই ভেদাভেদ, একটা অনিশ্চিত একটা রাষ্ট্র, অনিশ্চিত একটা ভবিষ্যৎ, এবং অগুছল মানে একটা বাংলাদেশটাকে একটা শান্তিপূর্ণ রাষ্ট্র সবাই দেখতে চায়, যেটা বিশ্বের
মানচিত্রে আমরা একটা মাথা উঁচু করে একটা জাতি, একটা মানে একটা কর্মঠ জাতি, কিন্তু আমরা বিদেশে দেখা যায় যে 1.5 কোটি মানুষ আমরা ওইখানে সুনাম নিয়ে কাজ করছি, পরিশ্রম করছি, অথচ আমাদের নিজের দেশে আমরা এমন কি পরিবেশ হলে আমরা বিদেশে যেতে আমরা বাধ্য হচ্ছি। তো আমাদের দেশটাকে ওই আস্থার জায়গায় নিয়ে আসতে হবে। এই দেশটাকে বসবাসযোগ্য একটা জমি হোক, ওই জমিতে আমরা সবাই বসবাস করতে চাই। সো মিস্টার সাদাত হোসেন সেলিম, ক্লোজিং রিমার্কস। দেখুন, ওই মানে সংস্কারের প্রশ্নে একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, যেটা সবাই মনে করছে যে এটা মানে এত বড় একটা পরিবর্তনের পরে কিছুটা সংস্কার দরকার। আমরা বেশ কিছু সংস্কারের ব্যাপারে আমরা একমত হয়েছি। মৌলিক সংস্কার, দুই একটা গৌণ সংস্কার, যেটা আসলে সব রাজনৈতিক দলগুলোর ব্যাপারও না। বাংলাদেশে মানে একই সাথে সরকার প্রধান, তারপরে আপনার সংসদ নেতা এবং আপনার দলনেতা হওয়ার মতো রাজনৈতিক দল আছে 2-3টা। এর বাইরে তো আর অন্য কোনো রাজনৈতিক দলগুলোর এই নিয়ে অত বেশি মানে আগ্রহ বা অনাগ্রহ হওয়ার কথা না। সেই ক্ষেত্রে ধরেন একটা প্রস্তাব যখন অথবা তারা ক্ষমতায় গেলে তো ওই 3 পদে দেওয়ার 3 জন লোক খুঁজে পাওয়া যাবে কিনা, না 3 পদে 3টে জন লোক খুঁজে পাওয়া যাবে কিনা সেটাও প্রশ্ন আছে। তো ওই 2-একটা প্রশ্নে হয়তো একটু বিরোধ আছে, বা বিএনপি 2-একটা প্রশ্নে একটু ডিফার করেছে। এছাড়া আমরা একটা ঐক্যমত পৌঁছে গেছি এবং 15 সেপ্টেম্বরের আগে যে ব্যাপারটা ফয়সালা হয়ে যাবে। তা সংস্কারের ব্যাপারটা নির্বাচনের একটা অঙ্গীকারের মধ্যে একটা আছে সংস্কার, আর একটা হলো বিচারের ব্যাপারে দেখলাম যে আইনমন্ত্রী বলল যে প্রয়োজনীয় ট্রাইব্যুনালের সংখ্যা আর একটু বাড়ানো হবে। আসলে বিচারে বাংলাদেশে বিভিন্ন কারণে, বিভিন্ন ব্রিটিশের এই তৈরি আইনের ধারাবাহিকতার কারণে আমরা বিচারটাকে প্রলম্বিত হওয়া একটা অন্যতম কারণ। যেমন আমি আপনার 2-1বার আপনার আইনমন্ত্রী মহোদয়কে বলেছি, আইন উপদেষ্টা বলেছি, দেখুন বাংলাদেশের অধিকাংশ মামলা ফৌজদারি আপনার দেওয়ানি মামলা বছরের বছর 30-40-50 বছর হয় না। আপনার অন্তত এমন একটা সংস্কার করেন যেন ফৌজ দেওয়ানি মামলাগুলোকে আপনারা অন্তত একটা দ্রুততম সময় নিষ্পত্তি করা যায়, এটা টাইম ফ্রেম করে দেন। তো ওগুলো একটা সংস্কার, ওগুলো ওনাদের মন্ত্রণালয় কিছু করুক, ওনারা কিছু দৃশ্যমান হোক, আপনার এখানে আপনার যানজট নিরসনের জন্য কিছু ব্যবস্থা করুক। আমরা দেখেন আপনার এই সরকারের বয়স 1 বছরের বেশি হয়ে গেছে। 1 বছর আগেই প্রথম 2-3 দিন থেকে বলেছি যে যানজট নিরসনের জন্য সাইদাবাদ বাস স্ট্যান্ডটাকে আপনারা মদনপুর নিয়ে যাওয়ার জন্য পুরো তৈরি, ইচ্ছা করলে আপনার মানে এটা 1 সপ্তাহ 10 দিন বা 15 দিনের ভিতরে এটা করা যায়। কিন্তু এখানে কিন্তু কেউ কাজ করছে না। আমাদের মধ্যে একটা বড় অংশই তো বললাম যে দুর্লভতার কারণে অথবা সিদ্ধান্তের কারণে অথবা পরবর্তীতে কে সরকার আসে অথবা এনসিপির একটা অংশ প্রত্যেকটা মন্ত্রণালয়ে এবং অধিদপ্তরে পরিদপ্তরে বসে থাকার কারণে হয়তো কাজগুলো সেভাবে হচ্ছে না, যে কারণে আমরা কাঙ্ক্ষিত মানে লক্ষ্য অর্জন করতে পারছি না। তারপর আমরা মনে করি যে এই মুহূর্তে নির্বাচন নিয়ে কোনো আত্মঘাতী সিদ্ধান্ত যেন ডক্টর ইউনূসকে প্রভাবিত না করে। একটা অংশ তো ধরেন বাঁশি, হুইসেল, সেলুয়েট, বাংলো, তারপরে বিভিন্ন রকমের ব্যবস্থাপনায় তারা চায় যে নির্বাচনটা না হোক। অনেকেই তো মাঝখানে বলেছে যে এই সরকারকে 5 বছর দেখতে চাই, তারা আবার হঠাৎ করে সবাই উদয় হয়ে গেছে। এই যে নির্বাচনী রোডম্যাপের পরে আমি একটা মানে পোস্ট দেখি নাই যে না নির্বাচনী রোডম্যাপ কেন ডক্টর ইউনূসকে 5 বছর জন্য দেখতে চাই। এগুলো কিন্তু পরিকল্পিতভাবে একটা অংশ করছে। এটা যে ডক্টর ইউনূস করছে তেমন না, কিন্তু তিনি কিন্তু মনে করছেন ওনার সময় হয়ে গেছে, ওনার বয়স সব মিলিয়ে ওনার নিজস্ব কিছু মানে যে সমস্যা ছিল সমস্যাগুলোরও সুন্দর সমাধান হয়ে গেছে। এটা হয়তো গড গিফটের সমস্যা, এতদিনে হয়তো উনি জেলে থাকতেন, সেখান থেকে উনি রাষ্ট্র পরিচালনা করছেন, এটা ওনার মনে করা উচিত যে যেখান থেকে উনারও জন্য এটা বিরাট একটা পরিবর্তন। তো এই পরিবর্তনটাকে উনি ধারণ করে উনি অন্য কারো কোনো ফাঁদে পা না দিয়ে, আমরা জানি এই সরকারের মানে ভিতরে একটা মাফিয়া আছে, এই সরকারের ভিতরে একটা আপনার ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ আছে, বা দেশি বিদেশি একটা অংশই এই সরকারের বিভিন্নভাবে বিতর্কিত করার জন্য, নির্বাচনকে প্রলম্বিত করার জন্য কাজ করছে। এটা কিন্তু আমরা বুঝতে পারছি, অনুভব করতে পারছি। কিন্তু আমার মনে হয় ডক্টর ইউনূস সাহেবের সাথে যতবার কথা বলেছি উনি কথা কম বলেছেন, শুনেছেন বেশি, কিন্তু সিদ্ধান্ত দেওয়ার ব্যাপারে উনি কিন্তু কোনো সিদ্ধান্ত সেভাবে দিচ্ছেন না। আমরা পাচ্ছি না ওনার থেকে সিদ্ধান্ত। এখন একটা সিদ্ধান্ত উনি আসছেন যে না নির্বাচনটা হতেই হবে, নির্বাচন যারা মানে বিলম্বিত করার চেষ্টা করবে সেটাকে ওনারা গ্রহণযোগ্য হবে না। 2-1 উপদেষ্টা বলার চেষ্টা করছেন। আমার মনে হয় এই ব্যাপারে ওনাদের একটা শক্ত একটা অবস্থান থাকা দরকার, এবং পিয়ারের প্রশ্নে ওনারা একটা ওনাদের বক্তব্য দিতে দরকার। যে বক্তব্যটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা প্রত্যেকেই জানি যে সংবিধান সংশোধন করা ছাড়া এই পদ্ধতি বাস্তবায়ন সম্ভব নয়। এটা জামাতও জানে, এটা ইসলামী আন্দোলন বাংলাদেশও জানে। সুতরাং নির্বাচনের প্রশ্নে আর পরিস্থিতি ঘোলাটে না করে সবাই মিলে, সময় কিন্তু কম, আর বেশি দিন নেই, কিন্তু অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু ফেব্রুয়ারি মাস এসে যাবে। আমার মনে হয় নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিয়ে একটা নব বাংলাদেশের গঠনের লক্ষ্যে প্রত্যেকে একযোগে কাজ করা দরকার। মিস্টার
আমি ফেসিস্ট বলবো না, ক্লোজিং রিমার্কস। আমি ফেসিস্ট শব্দটা আজকে ব্যবহার করব না, কিন্তু প্র্যাকটিক্যালি জিল্লুর ভাই আগে তো আমরা শুনতাম ফ্যাসিস্ট কেন বলবেন না? না, আমি এখন আজকের বলবো না, ফ্যাসিস্টকে আপনি ফ্যাসিস্ট বলবেন, কিন্তু আপনি গত সরকার যেটা পতিত পলায়ন করছে, এই সরকার একটা কথা বলতো না যে আগে উন্নয়ন পরে পরে গণতন্ত্র। গণতন্ত্র। বিশ্বাস করুন, আমি অনেক দিন যাবৎ ঢাকা মেডিকেলে অনেক বছর পর আমি গেলাম নূরকে দেখতে। এই বাংলাদেশে ওরা ক্ষমতা থেকে উন্নয়নের তো মহাসাগর মহা জোয়ার দেখেছি। বিশ্বাস করুন, একটা মানুষ সুস্থতার চিকিৎসার জন্য মেডিকেল বা এই হাসপাতালগুলো যায়। এইখানে যে পরিবেশ দেখলাম, একটা সুস্থ মানুষকে যদি আপনি 2 ঘন্টা রেখে দেন, অসুস্থ হয়ে যাবে, সে অসুস্থ ওইখানে চলে আসবে। এই দৃশ্য দেখার পরে এখন বাংলাদেশের মানুষ কি চায়? এত বড় পরিবর্তিত এই যে আজকে পরিবেশটা, এই পরিবেশটা কি চায়? প্রথম চায় আইন শৃঙ্খলা, এই যে অবনতি, একটা সুন্দর একটা রাষ্ট্র দেখতে চায় যেখানে ন্যায় বিচার থাকবে। এই যে ট্রাফিকিং এর কথা বলেন, যেই পরিমাণে যানজট থাকে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এবং আসলে স্বাস্থ্য খাতে যে আমাদের ধ্বংস হয়ে গেছে, মানুষের চিকিৎসার ক্ষেত্রে এই দেশটাকে যে বসবাসের অযোগ্য করে ফেলেছে। আমি মনে করি এই সামগ্রিক আগে এই কল্যাণগুলো এই রাষ্ট্র যারা দায়িত্বে আছেন তারা করতে পারেন, তারা ব্যর্থ। এই জন্য কিন্তু বারবার একটা নির্বাচিত সরকারের জন্য প্রবল একটা চাপ এই জাতির মধ্যে লেগে আছে। কিন্তু তা আমার মনে হয় যেহেতু তাদের কোনো দায়বদ্ধতা নাই এই অন্তর্বর্তীকালীন সরকারের, নিশ্চয়ই যারা আসবে পরবর্তীতে একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে চেঞ্জ করার জন্য বারবার আপনারা বলেছেন সেলিম ভাই, তারপরে পরিবর্তন। আমার মনে হয় এইখানে যদি দলীয় সরকার থাকতো না, তারা এইভাবে এই কান বন্ধ করে তারা বসে থাকতো না। অন্তপক্ষে এইটাই কিন্তু দলীয় সরকারের একটা পরিবর্তনের একটা নমুনা, সেটা আমরা দেখছি না। দর্শক অনুষ্ঠান শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার সাদাত হোসেন সেলিম এবং মিস্টার কামরুজ্জামান রতন অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, আমার অতিথিরা দুজনেই প্রান্ত থেকে প্রশ্ন তুলেছেন, পরিবর্তনটা আসলে কোথায়? সবারই এই প্রশ্ন। হ্যাঁ, পরিবর্তন একটা হয়েছে, শেখ হাসিনা বিদায় নিয়েছেন এবং দেশবাসী মুক্তি পেয়েছে, সন্তুষ্ট হয়েছে, কিন্তু তারপরে আকাঙ্ক্ষা, স্বপ্ন বা যে পরিবর্তন মানুষ চেয়েছে সেটা কোথায়? বরং কোনো কোনো ক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সবচাইতে বড় কথা, দেশে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং তার থেকে মুক্তিটা জরুরি। এবং মুক্তির একটাই পথ এখন বাংলাদেশে, সেটা হচ্ছে একটা ভালো নির্বাচন, যত দ্রুত। ফেব্রুয়ারিতে বলা হচ্ছে, আগে হলে আরও ভালো, কিন্তু ফেব্রুয়ারিতেই হবে কিনা সেটা নিয়েও যথেষ্ট সংশয় আছে। এবং এই সংশয়গুলো ফ্যাসিস্ট বলা হচ্ছে বটে, ফ্যাসিস্টরা তো ওত পেতে আছে আবার কামব্যাক করবার জন্যে। তারা নিশ্চয়ই অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করবার চেষ্টা করবে এবং সেটারও সুযোগ যারা দায়িত্বে আছেন তারা বা অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো করে দিচ্ছেন কিনা সেটাও বিবেচনার দাবি রাখে। কিন্তু তার বাইরেও কথা আছে যে ফ্যাসিস্ট নয়, এই আন্দোলনে থাকা শক্তিরই একটা অংশ কিন্তু এমন সব দাবি, এমন সব আয়োজন, এমন সব বক্তৃতা, এমন সব শারীরিক মৌখিক ভাষা ভঙ্গি করছেন যা অনেকের কাছে ফ্যাসিস্টের তুল্যই মনে হয়। এবং একটাই তার লক্ষণ, সেটা হচ্ছে যে নির্বাচনটাকে কিভাবে বিলম্বিত করা যায়। অনেকে নির্বাচন শুনলেই একটু অ্যালার্জির মতো কাজ করে। নির্বাচনী সমস্যার সমাধান কিনা একমাত্র? নিশ্চয়ই নির্বাচন একমাত্র সমস্যার সমাধান না। নির্বাচন হলে সব ভালো হয়ে যাবে একথা কেউ বলছে না, খারাপও হতে পারে। কিন্তু যে জন্য মানুষ লড়াই করেছে 15-16 বছর, সেটা হচ্ছে মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়া। মানুষকে তার প্রতিনিধি নির্বাচন করার ক্ষমতাটা দিতে হবে। মানুষ ভুল করবে, আবার শোধরাবে, কিন্তু ক্ষমতাটা জনগণের হাতে থাকতে হবে। কোনো ব্যবস্থা, কোনো দল, কোনো ব্যক্তি গোষ্ঠীর হাতে এই দায়িত্ব দেওয়া যাবে না। সে কারণেই নির্বাচন অত্যন্ত জরুরি দেশে, এবং অবশ্যই সেটা যেন নির্বাচন হয় ওই আমি ডামি দিনের ভোট রাতে বা মর্জি মতো আমার কাকে ক্ষমতায় আনতে হবে তাকে সুযোগ করে দেয় সেরকম নির্বাচন। একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, প্রতিযোগিতাপূর্ণ, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশের জন্য জরুরি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।